আমি অ্যাডভোকেট সালমা আক্তার ডলি। তো তামাদি আইন নিয়ে একটু আলোচনা করতেছিলাম। তো যাই হোক, তো আজকে তামাদি আইনটা আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, তো 18 থেকে 29 ধারা পর্যন্ত দেখি শেষ কিভাবে করা যায়। ঠিক আছে, তো যাই হোক শুরু করি। তো তামাদি আইনে 18 ধারায় প্রতারণার ফলাফল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, তো প্রতারণার ক্ষেত্রে কখন তামাদি মেয়াদ গণনা শুরু হবে সেই সম্পর্কে 18 ধারায় বর্ণনা করা হয়েছে। তো এই 18 ধারার কিছু শর্ত আছে, এই শর্তটা হইলেই আপনার কি হবে, প্রতারণাটা হবে। তো কোনো ব্যক্তি মোকদ্দমা দায়ের বা দরখাস্ত দাখিল করার অধিকারী, হ্যাঁ, এবং উক্ত অধিকারের বিষয়টি অথবা এমন অধিকার প্রতিষ্ঠার জন্য যে প্রয়োজনীয় দলিল থাকে, প্রথমত তাকে ওই প্রতারণার অধিকারী হতে হবে, মানে প্রতারণা করার মামলার অধিকারী হতে হবে। এখন যে দলিলের মাধ্যমে প্রমাণ করবেন, হ্যাঁ, তো সেই প্রয়োজনীয় দলিল তা প্রতারণা করা বা তার নিকট থেকে যে দলিলগুলো ছিল সে তার নিকট থেকে কি হয়েছে, গোপন করা হয়েছে। সেই ক্ষেত্রে উক্ত প্রতারণার কারণে সে ব্যক্তি মারাত্মকভাবে ক্ষতি হয়েছে, দলিলপত্র চুরি হয়ে গেছে বা যাই হোক প্রতারণা করে মানুষ নিয়ে গেছে, যে তার ফলে তো সেই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিটাই মামলা করতে পারবে। তো সে সর্বপ্রথম, এগুলো তো তার নিয়ে গেল, এখন সে সর্বপ্রথম যেদিন প্রতারণার বিষয়টি জানতে পারবে সেদিন থেকে তার তামাদি গণনা শুরু হবে। মানে যেদিন সে জানলো তার সাথে প্রতারণা হয়েছে সেদিন থেকে, ঠিক আছে। আর দলিল মানে দলিলটা যে গোপন করা হইলো, হ্যাঁ, দলিলটা যে গোপন করলে সর্বপ্রথম সে যেদিন জানবে যে তার দলিলটা গোপন করা হয়েছে সেদিন থেকে, ঠিক আছে। এবং কি হবে, দলিলটি উপস্থাপন করার সামর্থ্য, হ্যাঁ, হয় এবং অপর ব্যক্তিকে উপস্থাপন করতে বাধ্য করে। হ্যাঁ, তো যেদিন বাধ্য করবে সেদিন থেকে তার কি হবে, তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তো এই 18 ধারার 2টি শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে কি করতে হবে, প্রতারণার মামলা করা যাবে। 2টি শ্রেণীর বিরুদ্ধে প্রতারণার মামলা করা যাবে, ঠিক আছে। তো প্রতারণার জন্য দোষী ব্যক্তি অথবা তার সহযোগীর বিরুদ্ধে, যে প্রতারণা করছে সে ব্যক্তির বিরুদ্ধে এবং তাকে যে সহযোগিতা করছে সেই ব্যক্তির বিরুদ্ধে। তো যে ব্যক্তি সরল বিশ্বাসে এবং মূল্যর বিনিময় ছাড়া, সরল বিশ্বাসে এবং মূল্য মানে টাকা পয়সার বিনিময় ছাড়া অন্যভাবে উক্ত দোষী ব্যক্তির মাধ্যমে সত্য দাবি করে। এই কথাটার অর্থ হচ্ছে যে মূল্য ছাড়া, সেটা হচ্ছে যে সে মানে অন্য কোনো কৌশলে সে এই দলিলটা নিয়ে গেল, হ্যাঁ, সেই ব্যক্তিটি কি করতে পারবে, প্রতারণার মামলা করতে পারবে, ঠিক আছে। আর 19 ধারা হচ্ছে যে লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল, লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল, ঠিক আছে। তো 19 ধারা বলা হয়েছে যখন কোনো সম্পত্তি বা অধিকার সম্পর্কে মামলা দায়ের বা দরখাস্ত দায়ের করার জন্য তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই, যখন কোনো সম্পত্তি বা কোনো সম্পত্তির অধিকার বা মামলা দায়ের করার একটা অধিকার থাকে না, সেই অধিকারটা উত্তীর্ণ হওয়ার পূর্বেই যে পক্ষ নিকট থেকে উক্ত সম্পত্তি বা অধিকার দাবি করা হয়েছে, যে পক্ষ থেকে এটা দাবি করা হয়েছে, সেই পক্ষটি যদি লিখিতভাবে স্বীকার করে তখন উক্ত স্বীকৃতি মানে সেটা স্বীকার করলো, এটা তো একটা স্বীকৃতি, হ্যাঁ, সেই স্বীকৃতিটি লিখিতভাবে স্বাক্ষরিত হওয়ার থেকে তামাদি মেয়াদ নতুনভাবে শুরু হবে, ঠিক আছে। যখন থেকে সে এই স্বীকৃতিটা স্বাক্ষর করবে তখন থেকে তামাদি মেয়াদ শুরু হবে নতুন করে, হ্যাঁ। তো এখন এই প্রতারণা যে হইল, এটা যে স্বীকার করলো, হ্যাঁ, এই স্বীকারের এটা কিভাবে বুঝবেন, এটা কিছু কিছু শর্ত আছে, মানে বাধ্যতামূলক এই শর্তগুলো থাকতে হবে, ঠিক আছে। তো আচ্ছা দেখি কি শর্তগুলো থাকলে আমরা এটা লিখিত স্বীকারোক্তি বুঝবো। একটি স্বীকারের বিবৃতি থাকতে হবে, এখানে বোঝা যাচ্ছে যে আমি এই স্বীকারটা যে করলাম এটা লিখিত আকারে, আমি এই করব না, যাই হোক এইটা একটা লিখিত আকারে বিবৃতিটা থাকতে হবে, এটা অবশ্যই লিখিত হইতে হবে, সহজ হিসাব।
এখন প্রাপ্তি স্বীকার হবে কোনো সম্পত্তি বা অধিকারের দায় সম্পর্কে। কারণ এই যে একটা স্বীকৃতিটা হইল, এটা কি সম্পর্কে হইতে হবে? এটা সম্পত্তির অথবা দায় সম্পর্কে, হ্যাঁ, হইতে হবে। তামাদি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই এই স্বীকারোক্তিটা বা এই স্বীকারটা করতে হবে। তামাদি মেয়াদটা যে শেষ হবে না, তার আগেই তার এই মানে লিখিত পরিতভাবে এটা স্বীকার করতে হবে। যে ব্যক্তির বিরুদ্ধে উক্ত সম্পত্তি বা অধিকার দাবি করা হয়, সে ব্যক্তি কর্তৃক প্রাপ্তি স্বীকার অবশ্যই লিখিত ও স্বাক্ষরিত হইতে হবে। হ্যাঁ, যে ব্যক্তির বিরুদ্ধে আপনি মামলা টামলা করবেন, সেই ব্যক্তি কর্তৃক এটা লিখিত এবং স্বাক্ষরিত হইতে হবে। এ হচ্ছে 19 ধারা। আর 20 ধারা হচ্ছে যে ঋণ বা ঋণের সুদ আংশিক পরিশোধ করার ফলাফল কি হবে। মানুষের থেকে ঋণ নেয় না, সেটা তো সুদ হয়, সেটা আংশিকভাবে পরিশোধ করলে তার ফলাফল কি হবে সেই সম্পর্কে 20 ধারায় বলা হয়েছে। অর্থাৎ হ্যাঁ, কোনো দেনা আংশিক পরিশোধ করলে, কোনো দেনা মানে সেই ঋণটা আংশিকভাবে পরিশোধ করলে পরিশোধের তারিখ হতে নতুন করে তামাদি মেয়াদ গণনা আরম্ভ হবে। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে দেনা পরিশোধ অবশ্যই লিখিত ও স্বাক্ষরিত হইতে হবে। ও যে ঋণ নিল, হ্যাঁ, ঋণ আস্তে আস্তে মানে কিস্তিভাবে দিল, এগুলো সব কি করতে হবে, সব মানে লিখিত হইতে হবে। ঠিক আছে। আর 21 ধারায় বলা হয়েছে অক্ষম ব্যক্তির প্রতিনিধি সম্পর্কে। অক্ষম ব্যক্তি তো আমরা বুঝি, হ্যাঁ, তো অক্ষম ব্যক্তির প্রতিনিধি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এখানে অক্ষম ব্যক্তির প্রতিনিধি কারা হবে সেই সম্পর্কে। হ্যাঁ, তো অক্ষম ব্যক্তির প্রতিনিধি হচ্ছে তার আইনগত অভিভাবক ব্যক্তি থাকলে সেই ব্যক্তিটার আইনগত অভিভাবক যে সে হচ্ছে অক্ষম ব্যক্তির পক্ষ থেকে মামলা করতে পারবে। আর কোনো বিজনেস করলে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান করলে কমিটি বা ম্যানেজার কর্তৃক স্বীকৃত, হ্যাঁ, কমিটি বা ম্যানেজার কর্তৃক স্বীকৃত স্বাক্ষর করা বা অর্থ প্রদান করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কমিটি হইতে হবে। বা কমিটির মাধ্যমে বলে দেয় না যে ওই লোকটি এটা করতে পারবে, ঋণ পরিশোধ করতে পারবে। ঠিক আছে, তো সেটা কি করতে হবে, সেটা লিখিত হইতে হবে। ঠিক আছে। আর 22 ধারা বলা হয়েছে যে কোনো মোকদ্দমায় নতুন করে বাদী